পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত। ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার। দক্ষিণ ইরানের একটি শহরে আইআরজিসির ঠিকানায় হামলা, রাতে আমেরিকার বায়ু ও নৌসেনার মিসাইল হানা। ইরান শহরের কাছে সেনা ঠিকানায় একের পর এক বিস্ফোরণ। চাবাহার বন্দরেও আছড়ে পড়েছে একের পর এক গোলা। ইরানের কাছাকাছি সমুদ্র এলাকায় ২০টিরও বেশি আমেরিকার যুদ্ধজাহাজের টহল। আমেরিকার হামলার জবাব মিসাইল উড়িয়ে দিচ্ছে ইরানও। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, এই যে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত, এর প্রভাব কতটা সুদূর প্রসারী? দেখুন, আমরা একটা ৩-৪ মাসের যুদ্ধ দেখার পরে কয়েক সপ্তাহের মাত্র সিজফায়ার দেখলাম, এবং সেই সিজফায়ারের মনে হচ্ছে যে এখন যেটা মন্তব্য শুনছি, দেখছি যা হচ্ছে, যে সিজফায়ারটা বোধহয় একদম ভাঙবার মুখে এবং আবার একটি যুদ্ধ লেগে যেতে পারে, লেগে গেছেই বলা যেতে পারে। এবার কি হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে আমেরিকা বলছে যে ৩টি বাণিজ্যিক জাহাজকে অ্যাটাক করা হয়েছিল এবং ওই স্ট্রেট অফ হরমুজে ইরান দ্বারা, এবং তার মধ্যে একটা বাণিজ্যিক জাহাজ কাতারের ছিল যাতে নাকি ২ লক্ষ মিলিয়ন ব্যারেল তেল ছিল, এবং তার সাজা স্বরূপ ইরানের ওপরে ডিভাস্টেটিং হামলা করে। আজকে প্রায় ৮০টার বেশি মিসাইল দেখেছে তারা। বান্দার আব্বাস, কোয়েশিম আইল্যান্ড, সিরিক, খার আইল্যান্ড, প্লাস কিছু ব্রিজেস, কিছু রেলওয়ে লাইন, কিছু আইআরজিসি নেভাল ফাস্ট মুভিং বোটস, এগুলোকে তারা শেষ করেছে, ধ্বংস করেছে। সেখানে ইরানও দেখা যাচ্ছে তাতে বিন্দুমাত্র বিচলিত না, এবং তারাও হুঙ্কার ছাড়ছে, এবং তারাও তাদের মতো করে বলছে যে আমরা এখন থেকে কেউ যদি আমাদের সঙ্গে গুন্ডাগিরি করে তাকে মূল্য চোকাতে হবে। কোথাও আমি একটা দেখতে পাচ্ছি যে সিজফায়ারটা আমরা শুনছিলাম, পাকিস্তান আয়োজিত সিজফায়ার যেটা সুইজারল্যান্ডে হয়েছিল, এবং তারপরে আমরা দেখলাম নানান রকম ছবি, সেইখানে কোথাও একটা খামতি রয়ে গেছে। কারণ গতকাল তুর্কিতে যে ন্যাটোর কনফারেন্স সেমিনার হচ্ছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এরা অসুস্থ এবং আবর্জনা ইরানের লিডারশিপ সম্বন্ধে। এটাও বলেছেন হয়তো আমাকেও মারবার এরা প্ল্যান করছে, কারণ আমি ওদের নাম্বার 1 টার্গেট। এটাও বলেছেন যে যদি আমাকে বাধ্য করা হয় সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য, তাহলে এদেরকে উড়িয়ে দেব পৃথিবীর থেকে। এইবার এই রকম পরিস্থিতিতে তো কোনো চুক্তি চলতে পারে না, দুপক্ষই যখন জিদ ধরে বসে আছে গোয়ার্তুমিতে। আমার মনে হয় ইরান এই সময়টা ব্যবহার করেছে অত্যন্ত সুচারুভাবে। এই খামেইনির যেটা অন্ত্যেষ্টি শেষ প্রক্রিয়াটা হলো, ফিউনারেল, তার কমপ্লিট ব্যাপারটা করে পুরো দেশটাকে একটা আমেরিকার বিরুদ্ধে নিয়ে এসছে এক জায়গায় আইআরজিসি। এবং আমরা ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, বা আপনি এফএম দেখছেন গালিবাফ, আরেকজন আছেন আব্বাস আগাচি, এরা হয়তো পলিটিক্যাল ফেস, কিন্তু আসল কন্ট্রোল আছে আইআরজিসির হাতে, এবং তারা তাদের মতো করে হিসাব করছে যে কিভাবে ইরানের জনতা কি বলবে এবং তারা কি জনতাকে দেবে। এখন দেখা যাচ্ছে বিল্ডিং থেকে বড় বড় ফেস্টুন ঝুলছে, কিল ট্রাম্প এবং কিল আমেরিকা, এই ফেস্টুনগুলো ঝুলছে, এবং পাবলিকের এটা দাবি, এবং সেই পাবলিকের দাবি হয়তো আইআরজিসি সেই মতো চলছে, এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু আমাদের কি হবে যারা এই যুদ্ধের মধ্যে কোনো রকম ভাবে জড়িত না, যেমন ভারত, যেমন এনার্জি যেসব দেশগুলোর খুব বেশি দরকার, যেমন জাপান, যেমন চীন, যেমন মালয়েশিয়া, এই দেশগুলো এই যুদ্ধের সাথে দূর নেই, কিন্তু এই দেশগুলো কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যাবে। এবং আমার মনে হয় এই যে এখন রণতরী যেগুলো আপনি বলছিলেন, যুদ্ধ জাহাজের সম্ভার দেখতে পাচ্ছি আবার জোগাড় হয়ে গেছে। আজকে একটু আগে শুনলাম মিড এয়ার রিফুয়েলিং যে প্লেনগুলো, সেগুলোকে আবার আমেরিকা নিয়ে চলে এসছে ওয়েস্ট এশিয়াতে, এবং ন্যাটোর সাথে একটা বড়ভাবে একটা এগ্রিমেন্ট হচ্ছে যে তারাও নাকি এবার ঝাঁপাবে। দেখা যাক কি হয়। এবং সেইখানে আমি তো যেটা দেখতে পাচ্ছি সামনে, যদি আমেরিকান মিলিটারি বা ইরানের মিলিটারি কেউ একজন পিছিয়ে না হটে, তাহলে আবার সেই আমরা একটা অনেক লম্বা টানবে এমন একটা যুদ্ধে ফেসে যাব,
এবং ভারত কতটা গুছিয়ে নিতে পারেছে তার ঘর এই সময়টুকুনির মধ্যে, কতটা তেল, কতটা ফার্টিলাইজার, কতটা অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্টস নিয়ে আসতে পেরেছে অলরেডি, এবং তার প্রভাব কি পড়বে ভারতের ওপর আমি এই মুহূর্তে বলতে পারছি না। বাট আমি এটা জানি যে ইরান ড্রোন যথেষ্টভাবে বানিয়ে নিয়েছে, চায়না এবং রাশিয়ার সাথে যথেষ্টভাবে দৌড়াম মহরম করেছে, এবং তাদের মধ্যে একটা নতুন উদ্দীপনা এবং নতুন চ্যালেঞ্জকে সম্মুখ করবার একটা দেখতে পাচ্ছি অ্যাটিটিউড। এবং আমেরিকা কোথাও একটা ডোমেস্টিক পলিসির জন্য যেহেতু ওদের একটা মিড টার্ম ইলেকশন আছে, কোথাও আমি আমেরিকাকে দেখতে পাচ্ছি একটু যেন ডিফেন্সিভ খেলছে, যদিও ট্রাম্প তার মতোই আছে। কিন্তু একদম ব্রিগেডিয়ার দাস ঠিক যে কথা বলছেন যে ইরান বা আমেরিকার মধ্যে যদি কেউ পিছনে না সরে তাহলে এটাও অনেকটা লম্বা যাবে। তবে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে, কারণ ফের ইরানের উপর যে আমেরিকার হামলা, অপরিশোধিত তেলের দাম চড়ছে, ফের বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা, বিভিন্ন দেশের শেয়ার বাজারের সূচকেও পতন দেখা দিয়েছে। অর্থনীতিবিদ শৈবাল কর কি বলেছেন শোনাবো। যেটা আমেরিকার প্রেসিডেন্ট করছেন সেটা অনিশ্চয়তাকে সবচেয়ে বেশি বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ ধরুন গোটা পৃথিবী মোটামুটি এক ধরনের শান্তি চুক্তির দিকে এগোচ্ছিল, কিন্তু এই যে নতুন করে আবার যুদ্ধ শুরু হলো এবং শান্তি চুক্তি ভাঙার পরে এর দুটো তাৎক্ষণিক রিয়াকশন হয়। একটা হচ্ছে যে আপনি তৎক্ষণাৎ আপনার উৎপাদনের উপর একটা আঘাত আসে যদি এমন জায়গাতে আমেরিকা আঘাত করে থাকে যেখানে তেলের উৎপাদন সরাসরি হয় আর কি। দ্বিতীয় হচ্ছে এই রিয়েল টাইম ইম্প্যাক্টের ছাড়াও মানুষ কিন্তু একটা এক্সপেকটেশনে দামের ওপর নির্ভর করে, অর্থাৎ এই যুদ্ধ হতে পারে এই এক্সপেকটেশনটা কিন্তু দামের ওপর একটা বিরাট প্রভাব ফেলে। অর্থাৎ তার ফলে আপনি যে মজুদ ভান্ডার এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো সব ইকুয়ালি এফেক্টেড হয় এবং দামের ওপর তার বিরূপ প্রভাব পড়ে। জাহাজ আসতে পারবে না, জাহাজ এলে তার উপর আক্রমণ হবে, এবং যতক্ষণ না হরমুজ প্রণালীতে ইরান বা অন্যান্য যারা দখল মুক্ত করতে পারছেন এই সমস্যা থেকে, ততদিন কিন্তু এই অনিশ্চয়তা থেকে যাবে। অর্থাৎ আমাদের তেলের দাম যদি বিশ্ববাজারে আজকে 7-8% বেড়েছে, কালকে এটা 20% বেড়ে যাবে, তারপর হয়তো আরও খানিকটা বাড়তে পারে। যতক্ষণ না যুদ্ধ আপনার কোনো নিশ্চিত পরিণতির দিকে এগোচ্ছে ততদিন তো এই অনিশ্চয়তা থেকেই যাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।